সকলে ওনাকে হাসি মুখে অভিনন্দন জানাচ্ছে, ফুলের বুকে তুলে দিচ্ছেন। এমনকি ওনার বসার আসন করেছে রাজকীয়ভাবে। কোথায় উনি ছেলেদের বিয়েতে এসব করে তাক লাগিয়ে দেবেন তা না, বরং ওনার বিয়েতেই ছেলেরা এসব করে হতবাক করে দিচ্ছেন। কি কাণ্ড, কি কাণ্ড! তারপর বাড়ির মেয়ে বউদের শুদ্ধ ভিআইপি আসনে বসালো। শুদ্ধ বলল কারো কিছু প্রয়োজন হলে তাকে জানাতে। কত চেনা মুখ এসেছে, কথা বলছে শুদ্ধ ও সায়নের সাথে, বুক ফুলিয়ে কোলাকুলি করছে। ওরাও হাসি মুখে অতিথির সাথে কথা বলছে। শীতল জুসের গ্লাস হাতে নিয়ে শুদ্ধকেই খেয়াল করছে। মানুষটা সবার সাথে হাসি মুখে কথা বলে, শুধু তার সাথে কথা বলতে গেলে যেন হাসি ফুরিয়ে যায়। তারও একদিন সময় আসবে যখন সব শোধ তুলবে। এসব ভাবতে ভাবতে তার মুখের হাসি চওড়া হলো। মনের ভেতর সমস্ত ভয়ে হাওয়ায় উড়িয়ে দিল। এতক্ষণ চেপে রাখা চঞ্চলতা আবার যেন ফিরে পেল। চেয়ার থেকে উঠে দাঁড়ালো, তারপর বড় আব্বুর পাশে গিয়ে বসলো। সারাফাত চৌধুরী হাসি মুখে তাকালে ফিসফিস করে বলল, বড় আব্বু, আমি কিন্তু বরযাত্রী, আমাকে যেন 2টা রোষ দেওয়া হয়। ফিস ফিস করে কথা বলাটা আশেপাশে সবাই শুনে ফেলল। অতপর অট্টহাসিতে ফেটে পড়ল সকলে। মজাও করলো অনেকে। এরপর বিয়ের কাজ সম্পূর্ণ হলো এবং বাড়ির ছেলেরা হলো মেয়ে অর্থাৎ সীতারার প্রধান সাক্ষী, আর মেয়েরা হলো সারাফাত অর্থাৎ বরপক্ষের মূল সাক্ষী। এই মুহূর্তটা এত চমৎকারভাবে কাটলো যেন সবটাই স্বপ্ন। আর স্বপ্নটাকে স্মৃতিচারণে সহায়তা করতে হলো ফটোশ্যুট। ফটোশ্যুট করতে গিয়ে ঘটলো আরেক মজার মজার কাহিনী। হাসতে হাসতে কাহিল হলো। তার মধ্যে শুধু বর বউয়ের ছবি তোলার সময় ক্যামেরাম্যান জানালো একটু ক্লোজ হয়ে দাঁড়াতে, অথচ এত মানুষের সামনে সারাফাত ও সীতারা যেন একটু বেশি লজ্জা পাচ্ছিলেন। পাশাপাশি দাঁড়ালেও ফাঁক থেকে যাচ্ছিল। বারবার বলার পরই একই অবস্থা। তখন শুদ্ধ মুখ খুলল, বাবা, ক্যামেরাম্যান বোধহয় ক্লোজ হতে বলছে। আমার জানা মতে ক্লোজ মানে দূরত্ব মেটানো, ঘনিষ্ঠ। সর্বসম্মুখে একথা বলায় সারাফাত চৌধুরী অপ্রস্তুত হাসলেন, কাঁদলেন। এদিক ওদিক তাকিয়ে স্ত্রীর সাথে আরেকটু ক্লোজ হয়ে যাবেন, তখন সায়ন বলল, প্রাচীনকালে বিয়ে করেছো, বাসর সেরেছো, আমাদেরকে পৃথিবীতে আনতে সাহায্য করেছো। এখন আমরাও নতুন প্রজন্ম আনার পায়তারা করছি, অথচ আজ দেখি তোমার লজ্জা পুরোপুরি ভাঙেনি। এই দিনও দেখতে হলো। আম্মু, তুমি অন্তত কিছু বলো, দেখো তোমার স্বামী লজ্জা পাচ্ছে। সায়নের কথা শুনে পুনরায় হাসির রোল পড়ল। হাসতে হাসতে সকলের নাজেহাল খারাপ। সারাফাত চৌধুরী কটমট করে তাকিয়ে ছবি তুললেন। বাবার চাহনি দেখে সায়ন ইনোসেন্ট লুক দিয়ে তাকিয়ে হাসলো। ভাবখানা এমন, তার মতো নিষ্পাপ ছেলেই হয় না, সে নাদান বাচ্চা। এ কদিন হলো পৃথিবীতে এসেছে। এরপর চৌধুরী নিবাসের সদস্যদের একসঙ্গে অনেক ছবি তোলা হলো। সারাফাত 3 কন্যাকে নিয়ে ছবি তুললেন। গুণধর পুত্ররাও বাদ গেল না। ভাইয়েরা আদরের বোনদের সাথে ছবি তুলল। চমৎকার একটা দৃশ্য। ঠিক করা হলো সবাই একসাথে দাঁড়ানো অবস্থায় ছবি তুলবে, বড় করে বাঁধাই করা হবে, ড্রয়িং রুমে রাখবে। এরপর খাওয়া দাওয়ার পর্ব এলো। সবাই খেতেও বসলো। বড়রা এদিকে আর ভাই বোনরা সবাই এক টেবিলে। ওয়েটার খাবার বেড়ে দিতে এলে শুদ্ধ তাকে দিতে বলে নিজেই সবাইকে খাবার সার্ভ করে দিল। প্রত্যেকটা পদ যত্ন করে তুলে দিল ভাই বোনেদের প্লেটে। কে কোন খাবারটা পছন্দ করে সে অবগত। সবাইকে একে একে দিয়ে শীতলের প্লেটে হাড়ওয়ালা মাংস তুলে দিল। বিড়াল স্বভাবের শীতল হাড় গোড় খেতে পছন্দ করে। সবাইকে দিয়ে সে নিজে বসতেই সায়ন শুদ্ধর প্লেটে সাজিয়ে সামনে এগিয়ে দিল। শুদ্ধ ঘাড় ঘুরিয়ে তাকালো বড় ভাইয়ের দিকে। সায়ন খেতে ইশারা করে নিজেও খেতে শুরু করলো। ক্ষুধায় পেট চোঁচো করায় সবাই খাচ্ছে। সায়ন হঠাৎ পরপর আরো 2 পিস রোস্ট শুদ্ধর প্লেটে তুলে দিল। শুদ্ধ ভ্রুজোড়া তাকালে সায়ন বলল, ছোট ছোট টুকরো করে শীতলের প্লেটে তুলে দে। রোস্ট খেতে গিয়ে আমার বোনের লিপস্টিক নষ্ট হয়ে যেতে পারে। শুদ্ধ বলল, তোমার বোন, তুমি দাও। একথা শুনে সায়ন ভ্রু কুঁচকালো। তারপর অতি সন্তর্পণে তার পাশে বসা স্বর্ণকে ইশারা করে বলল, আমি তোর বোনকে দিচ্ছি, তুই আমার বোনকে দে। শোধবোধ। তাদের 2 ভাইয়ের ফিস ফিস কথা কেউ খেয়াল করেনি। বোনরা খেতে খেতে তখনকার ছবি তোলা নিয়ে গল্প করছিল। শ্যামসৃজন বোরহানির গ্লাস ফাঁকা করতে ব্যস্ত। শুদ্ধ আর কথা বাড়ালো না। মাংসের ছোট টুকরো করে শীতল প্লেটে তুলে দিতে থাকলো। শীতল মুখ তুলে তাকালো, খুশি হলো। তবে কিছু বলতে গেলে শুদ্ধ বলল, দ্রুত খাওয়া শেষ কর, নয়তো এখানেই রেখে চলে যাব। শুদ্ধর কথা শুনে শীতল দাঁত কপাটি বের করে হাসলো। তারপর জবাব দিল, যান, আপনাকেই নিতে আসতে হবে। শুদ্ধ বলল, রাইস দেবো? শীতল বলল, না। শুদ্ধ বলল, স্যালাড দেবো? শীতল বলল, না। তাহলে পানি দেবো? শীতল বলল, না। শুদ্ধ বলল, তাহলে মুখের দিকে তাকিয়ে না থেকে খাওয়া শেষ কর। শীতলের হঠাৎ সায়নের দিকে নজর পড়ল। সায়ন মিটিমিটি হাসছে।
ওর আর বুঝতে বাকি রইল না বড় মহারাজ আবার কলকাঠি নেড়েছে। তবে শুদ্ধকে জ্বালানোর সুযোগও মিস করলো না। শুদ্ধর মাংসর টুকরো দিতেই থাকলো আর সে খেতেই থাকলো। দুটো জায়গায় 3টে রোস্ট খাওয়া শেষ, 4 নাম্বার চলমান। শুদ্ধ নিজের খাওয়া রেখে তাতে দাঁত চেপে শীতলের প্লেটে মাংস টুকরো দিতে দিতে বলল, আর কত খাবি? শীতল বলল, খবরদার বলছি, খাওয়ার কোটা দিবেন না, বড় আপুকে বলে দেবো কিন্তু। শুদ্ধ বলল, বল, এক্ষুনি বল, না হলে থাপ্পড়ে গাল ফাটিয়ে দেবো বেয়াদব। শীতল বলল, যান, খাবই না আর। শুদ্ধ বলল, খাবার নষ্ট হোক, তারপর দেখ তোর অবস্থা কি করি। শীতল বলল, খেলেও বকছেন আবার না খেলেও বকছেন, সমস্যা কি আপনার? শুদ্ধ বলল, শেষ কর। তারপর খাওয়া দাওয়ার পর্ব শেষ করলো তারা। এদিকে সময়ও শেষের দিকে। মেহমানরা অনেকেই চলে গেছেন। ওনারাও যাওয়ার জন্য কেবল পার্কিং লটে দাঁড়িয়েছেন। এরই মধ্যে সায়ন শুদ্ধর কথা কাটাকাটি সবার কানে গেল। দুই ভাইয়ের হঠাৎ কি হলো কেউ কিছু বুঝতে পারল না। কিন্তু শুদ্ধ যে প্রচণ্ড রেগেছে, তার হাতে থাকা ক্যানটা ছুঁড়ে মারা দেখে বুঝলো সবাই। ওই দিক ফাঁকা, আশেপাশে তেমন কেউ নেই। শুদ্ধ সহজে রাগে না, সচরাচর তাকে সহজে রাগতে দেখা যায় না। কিন্তু যখন রাগে, তার উপর রাগে তার জীবনে ঝড় তুলে দিতে বিন্দুমাত্র কার্পণ্যবোধ করে না। এতক্ষণ তো সবই ঠিক ছিল, হঠাৎ কি হলো যে দুই ভাই রণমূর্তি ধারণ করলো? দুই ভাইয়ের কথা সিরিয়াস হয়ে যাচ্ছে দেখে সারাফাত ও সাফওয়ান চৌধুরী এগিয়ে গেলেন। শুদ্ধ অগ্নিচোখে তাকিয়ে আছে বড় ভাইয়ের দিকে। তবে সায়ন হাসছে, আর এই হাসি শুদ্ধর রাগের মাত্রা শতগুণ বাড়ালো। সে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে গাড়ি ছাড়াই হনহন করে সেখান থেকে বেরিয়ে গেল। না কারো ডাক শুনলো, আর না কেউ তাকে থামাতে পারল। সায়নকে জিজ্ঞাসা করলে কোনো জবাব পাওয়া গেল না। এরপর অনেকগুলো গিফট বক্স গাড়িতে তুলে বাকিদের থেকে বিদায় নিয়ে ওনারাও বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। এদিকে সিদ্দিকের অবস্থা পাগলা কুকুরের মতো। ছেলেকে কোনো মতেই জামিন করাতে পারেননি উনি। এই উকিল তো ওই উকিল, কেউ কেস নিচ্ছেন না। কেন নিচ্ছেন না এর জবাব এখনো মেলেনি। ছেলেটা দেশে এসেই ফেঁসে গেছে। কতবার বারণ করেছিলেন চোখ কান খোলা রেখে চলতে। ওনার চারপাশে শত্রুপক্ষ হিজগিজ করছে, কিন্তু ছেলে কর্ণপাতই করেননি। এদিকে কনকের ধর্ষিত বোনটা মারা গেছে। কনক এখন নিজেও যেন ভেঙে পড়া গলা গাছ। তাকে দিয়ে কোনো চাল চালাবে সেই সুযোগও নেই। কিন্তু থেমে থাকলে তো হবে না। উনি কাটা হাত পাগুলো দেখেছেন। কাটার ধরন দেখে চিনতে অসুবিধা হয়নি এ কাজ আজমের। সায়নের ডান হাত আজম, অর্থাৎ সায়নই এসব ঘটিয়েছে। ভেবেছিলেন ছেলেটাকে কদিন উঠতে দেবেন, বন্দির আগে মুক্তির স্বাদ নেয়াবেন। কিন্তু এই ছেলে আজকাল যা করছে, মনে হচ্ছে এখনই ছাই দিয়ে খপ করে ধরতে হবে, যাতে পিছলে যেতে না পারে। এসব ভেবে কল করলো ইয়াসির নামে সেভ করা নাম্বারে। কিন্তু কল রিসিভ হলেও কেউ কথা বলল না। শুধু শোনা গেল কোনো মেয়ের চাপা গোঙানি শব্দ, কান্নার শব্দ। একটু পরে কল কেটে মেসেজ এলো ইয়াসিরের, ডোন্ট ডিস্টার্ব পার্টনার। উফ, চরম মুডে আছি। মুড নষ্ট হলে তোমার মেয়ে বউকে দিয়ে আমার মুড ওঠাবো বলে দিলাম। মেসেজ পড়ে রাগে সিদ্দিকের পুরো শরীর জ্বলে উঠল। হাতের ফোনটা শক্ত করে চেপে ধরে তাতে দাঁত চেপে বলল, ব্লাডি হোর, ওসব নিয়েই থাক তুই, তোরও তেজ কমাবো, শুধু সময়ের অপেক্ষা। এয়ারপোর্ট থেকে বেরিয়ে কেবল রাস্তায় এসে দাঁড়িয়েছে রুবাব। সুদর্শন যুবকটাকে দেখে অনেকেই ঘুরে ঘুরে তাকাচ্ছে। পরনে পোশাকেই স্পষ্ট উচ্চ বংশের ছেলে সে। হাঁটা স্টাইল নজর কাড়া। হাতে থাকা নামি দামি ওয়াচে টাইম দেখে বারবার তাকাচ্ছে নক্ষত্র ভরা আকাশ পানে। চলমান শিপে থাকাকালীন বারবার আকাশ দেখে। আকাশের রং দেখে অবস্থা বোঝার চেষ্টা করে। সেটাই আজকাল অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। এদিকে সন্ধ্যার আজান হয়েছে, 1 ঘন্টা পেরিয়ে গেছে। ধরণীর বুকে নেমেছে গাঢ় অন্ধকার। ঘড়িতে তখন কটা হবে? 7:30টার মতো। যানজটের রাস্তায় জ্যাম বেঁধেছে। যানজট তার ভালো লাগছে। আপন দেশে বলতে হয়তো। সে পুনরায় আকাশের দিকে তাকিয়ে বুক ভরে শ্বাস টানল। দেশে ফিরল প্রায় 7 মাস পর। কাউকে বলে না আসায় গাড়ি আসেনি বাড়ি থেকে। উবারই শেষ ভরসা। আর দাঁড়িয়ে না থেকে 2 হাতের দুটো ট্রলি নিয়ে সামনে এগোতেই একটা গাড়ি এসে থামলো তার সামনে। এভাবে গাড়ি থামায় বিরক্ত হলো। দুটো গালি ছুড়ে মারার আগে গাড়িতে বসা একজন মুখ বাড়িয়ে জিজ্ঞাসা করলো, আপনি কি রুবাব নায়কের কাজিন? বলল রুবাব, জি। আমি আপনাকে তো ঠিক চিনলাম না। ড্রাইভার বলল, শুধু ভাই আমারে পাঠাইছে, গাড়িতে ওইটা আহেন, যাইতে যাইতে কথা হইবে নে। রুবাব বলল, শুদ্ধ পাঠাইছে? ড্রাইভার বলল, যে। রুবাব বলল, আমি তো আসার কথা কাউকেই জানাইনি, তাহলে জানলো কিভাবে? ড্রাইভার বলল, আমি কইতাম কেমনে, আমারে খালি ফোন দিয়ে কইলো আপনারে যেন চৌধুরী বাড়িত পৌঁছাইয়া দিই। রুবাব বলল, ঠিক আছে,
মুখে একথা বললেও ফোন বের করে চেক করলো শুদ্ধর মেসেজ এসেছে কিনা। যার তার গাড়িতে ওঠা যাবে না, কারণ বিপদ বললে কই আসে না। সে দেশে থাকে না মানে এই না দেশের অবস্থার কথা জানে না। হ্যাঁ, মেসেজ এসেছে, তাহলে যাওয়া যায়। তারপর আজমের সাথে গল্প করতে করতে সে রওনা হলো চৌধুরী বাড়ির উদ্দেশ্যে। সারাদিন বিয়ের ঝামেলা থেকে ক্লান্ত দেহে বাসায় ফিরেছে সবাই। শুদ্ধের সাথে সায়নের কিছু একটা নিয়ে খুব কথা কাটাকাটি হয়েছে, তবে সায়ন ভাইয়ের কথাই হেসেছে। হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা তার। ভাইকে হাঁটতে দেখে শুদ্ধ রাগে জেদে সবার আগে ঈশ্বর থেকে বেরিয়ে বাসায় এসে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকেছে। শাওয়ারের নিচে দাঁড়িয়ে রাগে গা কাঁপছে তার। এর কারণ শীতল। সব দোষ ওই বেয়াদবটার। আজ সারাদিন তাকে জ্বালিয়ে মেরেছে, আর এসব ভুলভাল কাজে তাকে উস্কে দিয়েছে সায়ন। ভালোবাসার জীবাণু টিবাণু বলে আজাইরা সব যুক্তি দিয়ে ব্রেন ওয়াশ করেছে কাঁথিটার। কদিন ধরেই হচ্ছে এসব। মাথা মোটা কাঠিটাও সেসব ব্রেনে ঢুকিয়ে তাকে জ্বালাতন করি মারছে। যখনই শীতলের দিকে তাকিয়েছে তখনই দেখে শীতল আগে থেকেই তার দিকে তাকিয়ে আছে। মানে হয় এসবের। সে সময় নিয়ে শাওয়ার নিয়ে বের হতেই দেখে শীতল বিছানায় বসে আছে। পরনে অনিয়ন কালারের শাড়ি, খোলা চুল, কপালে ছোট্ট একটা কালো টিপ। দুপুর থেকে মাথায় হিজাব পরা থাকলেও এখন এলো চুল। শীতলকে দেখেই শুদ্ধ খাটের নিচে থাকা চেলাকাঠটা নিয়ে একবারই বসিয়ে দিল শীতলের বাহুতে। শীতল ওমা বলে কোকিয়ে উঠল। অন্য সময় হলে হাউমাউ করে কেঁদে উঠত, কিন্তু এখন কাঁদা তো দূর, বসা থেকে উঠে দাঁড়িয়ে তারই পায়ের পাতার উপর উঠে দাঁড়িয়েছে। চোখে ভয়ের লেশ মাত্র নেই। শীতলের পাগলামি দেখে স্থির হয়ে দাঁড়িয়ে আছে শুদ্ধ। কেবল শাওয়ার নিয়েছে, তারপরেও দরদরিয়ে ঘামছে সে। কানের পাশ দিয়ে গড়িয়ে যাচ্ছে সরু চিকন ঘাম। তার পায়ের পাতার উপর দাঁড়ানো শীতলকে বড্ড বেশি অচেনা লাগছে। চোখে অন্যরকম চাহনি, ঠোঁটে যেন সর্বনাশা কিছুর ইঙ্গিত, তবে সে কিছুতেই শীতলকে প্রশ্রয় দেবে না। তাই শীতলকে জোরে ধাক্কা দেওয়ার আগেই শীতল কাঁধ শক্ত করে আঁকড়ে ধরল। অতঃপর কিছু বুঝে ওঠার আগেই শুদ্ধর কানে 2 ইঞ্চি নিচে নরম মাংসে চুমু এঁকে বসলো। হঠাৎ এই নরম ওষ্ঠ ছোঁয়ায় কেঁপে উঠল শুদ্ধর সর্বাঙ্গ। চোখে মুখে স্তম্ভিত ভাব। কেবলই কি ঘটল তা বুঝে ওঠার আগেই শীতল ফিসফিস করে বলে উঠল, শুদ্ধ ভাই, আপনার নামে যদি 2-1টা কলঙ্ক মাখি আপনি কি রাগ করবেন? শুদ্ধ হতবাক, হতভম্ব চোখের চাউনি। ঘাড়ের কাজটা শিরশির করছে। কি হয়ে গেল? কি ঘটালো এই মেয়ে? এর ধারণা আছে কি কি করেছে? সে কিসের আবদার করছে? তার নামে কলঙ্ক মাখার? কলঙ্কের মানে বুঝে সে? আবদার করে কলঙ্ক মাখা যায়? তাও আবার তার নামে কলঙ্ক? সে কিয়ৎকার কোনো কথা বলল না, বলা বাহুল্য বলতে পারল না। সে নিশ্চুপ হয়ে শীতলের কাজল চোখের দিকে তাকিয়ে রইল। ঝোঁকের বসে অঘটন ঘটিয়ে এখন মৃদুভাবে কাঁপছে শীতল, এবং কাঁপুনির মাত্রা বাড়ছে। চোখে চোখ রাখতে পারছেন না, ঘামছে। বুঝতে বাকি নেই সায়নের ফাঁদে পা দিয়েছে শীতল। সায়নের কথায় তার রাগ ভাঙানো এবং কাজটাও করেছে। মোট কথা দুটোতে মিলে তাকে গেমের গুটি বানাচ্ছে, কিন্তু সে সেটা হতে দেবে না। আজ অবধি নিজের বানানো গেমে অন্যকে গুটি বানাতে অভ্যস্ত সে। হঠাৎ গুটি হবে কিভাবে, তাও জেনে শুনে? হাস্যকর। এদিনের অভিজ্ঞতা খেলোয়াড়ের অভ্যেস কি ছাড়া যায়? মোটেও না। তাই সে ঠান্ডা চাহনি নিক্ষেপ করে হাড় হিম করা কণ্ঠে বলল, ভালোবাসিস? সত্যিই আমাকে ভালোবাসিস? শীতল বলল, হুম। শুদ্ধ বলল, কতটা? শীতল বলল, অনেকটা। শুদ্ধ বলল, বিয়ে করবি? শীতল নিশ্চুপ। শুদ্ধর ঠান্ডা চাহনি দেখে ঠকঠক করে কাঁপছে। চোখের পানি আপনা আপনি গড়িয়ে পড়তে শুরু করেছে। তাকে কাঁপতে দেখে শুদ্ধ পুনরায় বলল, প্রেম চাস নাকি প্রেমিক? শীতল বলল, দুটোই। শুদ্ধ বলল, হুম, যে কোনো একটা অপশন। শীতল বলল, প্রেমিক। শুদ্ধ বলল, সামলাতে পারবি তো? শীতল বলল, পারবো। শুদ্ধ বলল, বাড়ির সবার সামনে দাঁড়িয়ে এখন যা বললি বলতে পারবি? তোর বড় আব্বু থেকে আমাকে চেয়ে নিতে পারবি? কি হলো বল? এক বুক সাহস নিয়ে উঁচু কণ্ঠে বলতে পারবি তুই আমার বউ হবি? শীতল নিশ্চুপ। শুদ্ধ বলল, কিরে পারবি না? শীতল নিশ্চুপ। শুদ্ধ বলল, কথা বল, এখন চুপ কেন? সৎ সাহস নেই? কি রে, উত্তর দে। এখনই তো সব ভালোবাসা উড়ে গেল। শীতল তবুও নিশ্চুপ। শুদ্ধ বলল, সর যা, তোরা কেউ আমার চোখের সামনে আসবি না। আজকের পর থেকে তোরা আমার কেউ না, কেউ না। যারা অকারণে আমার ইমোশন নিয়ে খেলতে চায়, মিথ্যা ভালোবাসার দাবি নিয়ে এসে আমাকে ফাঁদে ফেলে চরমভাবে দুর্বল করতে চায়, তারা আমার কেউ হতেই পারে না। ড্যাম। একথা বলে শীতলকে নিজের থেকে সরিয়ে বাইকে চাবি নিয়ে হন হন করে রুম থেকে বেরিয়ে গেল। গ্যারেজ থেকে বাইকটা নিয়ে বের হতে সায়নের সাথে মুখোমুখি হলো। সায়ন কিছু বলতে গেলেও বাইকের গতি দ্বিগুণ বাড়িয়ে পাশ কাটিয়ে চলে গেল। শুদ্ধ থমথমে মুখ দেখে সায়ন বলল, ও শিট, বলে ছুটলো বাড়ির দিকে। প্রাণপণে ছুটে তার বাইকের চাবিটা নিয়ে সেও বাইক ছুটালো রাগান্বিত ভাইয়ের পেছনে পেছনে। বাইকের গতি বাড়িয়েছে সায়নও। কিছু দূর গিয়ে দূর থেকে সে শুদ্ধকে কিছুটা দেখতে পেল। শুদ্ধর বাইকের স্পিড দেখে সায়নের কালঘাম ছুটে গেল। ভাই যে বড্ড খেপেছে। এখন এই পাগলটাকে থামাবে কিভাবে? কিভাবে কি করবে সে? তার মাথাও কাজ করা বন্ধ করে দিল। অজানা এক ভয়ে বুক কাঁপতে লাগলো। এই ছেলে বাইকের যা গতি, না থামালে নির্ঘাত অ্যাক্সিডেন্ট করবে। আপাতত আর কিছু ভেবে পেল না, তাই সে বিপরীত পথ ধরল।
ধরলো, কিন্তু তাতেও কাজ হলো না। তবে আগে পিছে চলতে থাকলো দু ভাইয়ের দুটো বাইক। সায়ন যখন একটু নাগাল পেল তখন চেঁচিয়ে বলল, শুদ্ধ, শুধু দাঁড়া, বাইক থামা ভাই, আমার কথাটা অন্তত শোন। শীতলকে ভালোবাসতে হবে না, জীবনেও বলবো না ওকে ভালোবাসার কথা। যা বলেছি তার জন্য আমি সরি, ভুলে যা সব। শীতলকে বারণ করে দেব, সেও তোকে আর কখনো জ্বালাবে না, ভালোবাসার দাবি নিয়ে তোর সামনে আসবে না। এবার একটু শান্ত হ, স্পিড কমা ভাই। এই ভাই, আমার কথাটা শোন, ইয়ার প্লিজ থামা না। সায়ন দেখলো সামনেই হাইওয়ে, স্পিড কমা। এই, এই ভাই, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, পায়ে পড়ি এবার। থাম, থাম না শুদ্ধ। সায়নের ব্যাকুল কণ্ঠস্বর, শুদ্ধর মন গড়ল না, শুনেও শুনল না ভাইয়ের আর্তনাদ। শুধু চোয়াল শক্ত করে তীক্ষ্ণ দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে রইল। তার মস্তিষ্কে এখনো এলোমেলোভাবে ঘুরপাক কাছে কিছুক্ষণ আগের ঘটনা। চোখের পাতায় জল জল করে ভাসছে কারো কান্না ভেজা চোখ। কানে ভাসছে কম্পিত স্বরে বলা, শুদ্ধ ভাই,